গুড ইভিনিং সকলকে। এমবি কোচিং ক্লাসের পক্ষ থেকে আমাদের ইউজিসি নেট সেটের ক্লাসে তোমাদের সবাইকেই স্বাগত। আমরা স্ট্যাটিস্টিক্স এর ক্লাসগুলো আমাদের পরপর চলছিল। আজকে আমাদের স্ট্যাটিস্টিক্স এর চতুর্থ ক্লাস, অর্থাৎ চতুর্থ দিনে আমরা শিখবো যে ডিফারেন্ট টাইপস অফ যে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল টেস্ট গুলো আছে তার ভিতর সব থেকে কমন এবং সব থেকে প্রচলিত একটা টেস্ট যেটার নাম হচ্ছে টি টেস্ট। আমরা সবাই জানি। আমরা ঠিক এর আগে স্ট্যাটিস্টিক্স এর টাইপস অফ স্ট্যাটিস্টিক্স পড়ানোর সময় আমরা তোমাদেরকে বলেছিলাম যে স্ট্যাটিস্টিক্স কে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা এইভাবে ক্লাসিফিকেশন করি। সেখানে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কি পাই, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কি পাই ইত্যাদিগুলো বলা হয়েছিল। এবং ঠিক লাস্ট ডে আমরা ঠিক এর আগের ক্লাসে আমরা আরেকভাবে স্ট্যাটিস্টিক্স অন দ্য বেসিস অফ ডিস্ট্রিবিউশন অফ দ্য ডেটা, এই ডেটার উপর ভিত্তি করে আমরা স্ট্যাটিস্টিক্সকে আবার প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্টে আমরা ভাগ করা যায়। সেই প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্টগুলোকেও আমরা এর আগের দিন বলেছিলাম, এবং কোনগুলো প্যারামেট্রিক টেস্ট কোনগুলো নন প্যারামেট্রিক টেস্ট সেগুলো আমরা তোমাদেরকে বলেছিলাম। ঠিক আজকে সেই প্যারামেট্রিক টেস্টের ভিতর যে অন্যতম আর একটা গুরুত্বপূর্ণ টেস্ট যেটা হচ্ছে এই টি টেস্ট, সেই টি টেস্ট নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা সবাই জানো টি টেস্ট কত প্রকার, কি কখন আমরা কি করব, সেগুলো তোমাদের সেই জানা বিষয়গুলোকে আরেকটু তোমাদের মতন করে বা আরেকটু বিস্তারিত ভাবে আমরা যাতে আমাদের নেট সেট থেকে কোনো কোশ্চেন আসলে আমরা যাতে খুব সহজেই সেই জায়গাগুলোকে উত্তর করতে পারি, সেই জন্যই আজকের এই ক্লাস যেটা আমরা টি টেস্ট নিয়ে জানবো। এখন প্রথমেই যদি বলি হোয়াট ইজ টি টেস্ট, হোয়াট ইজ টি টেস্ট, সিম্পল কথা টি টেস্ট। এখন আগে যদি বলি যে এই টি টেস্টটা আমরা ঠিক প্রিভিয়াস ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে যদি আমরা শুরু করি, আমরা বলেছিলাম যে ডিস্ট্রিবিউশন অফ দ্য ডেটার উপর বেস করে ডেটা তার যে ডিস্ট্রিবিউশন বা অন্য অন্য অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে আমরা স্ট্যাটিস্টিক্সকে দুভাগে ভাগ করে প্যারামেট্রিক নন প্যারামেট্রিক। তাহলে সেই যে প্যারামেট্রিক টেস্ট তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে কি টি টেস্ট। তাহলে এই টি টেস্ট মূল কি কাজ করে, আমরা এর আগের দিন আমরা বলেছিলাম সংক্ষেপে টি টেস্ট হচ্ছে মূলত যে দুটো গ্রুপের মিন ভ্যালুর মধ্যে পার্থক্য আছে কি আছে না, অর্থাৎ পার্থক্যটা যে দুটো গ্রুপের আলাদা আলাদা দুটো গ্রুপের মিন ভ্যালু স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেইটা যখন আমরা ব্যবহার করব, সেক্ষেত্রে ব্যবহার করতে গিয়ে আমাদের এই টি টেস্ট করতে হয়। মানে দুটো গ্রুপের মধ্যে তুলনা, একজনের সাথে অন্যজনের তুলনা করার জন্য আমরা এই টি টেস্ট গুলোকে ব্যবহার করি। তাহলে এক্ষেত্রে এই যে আমরা স্যাম্পলের সাথে যে একটা গ্রুপ বলো বা আর একটা গ্রুপের মধ্যে দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ আছে, সেই গ্রুপের ভিতর কোনো রকম পার্থক্য, মিন ভ্যালুর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, সেই পার্থক্যটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, সিম্পলি আমরা সেই কাজটাকে করার জন্যই আমরা সাধারণত টি টেস্টটাকে করি। এখন যদি একটা এক্সাম্পল দিয়ে আমরা শুনতে বুঝে নিই তাহলে আমাদের বোধহয় ব্যাপারটাকে সামনের দিকে এগোতে সুবিধা হবে, কারণ আমরা অনেক কিছু জানবো টি টেস্ট সম্পর্কে। ফার্স্ট দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে একটা বয়েজ গ্রুপ আর একটা গার্লস গ্রুপ। এখন বয়েজ গ্রুপের মিন ভ্যালু আমরা যদি ক্যালকুলেশন করে দেখি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর 65 এবং গার্লস গ্রুপের একাডেমিক পারফরমেন্সের মিন ভ্যালু 72। তাহলে দুটো মিন ভ্যালু তো ইকুয়াল না, তখন আমাদের কি করতে হবে, ফার্দার স্ট্যাটিস্টিক্স প্রয়োজন। তাহলে এই যে আমরা তোমাদের একটা ছোট্ট একটা কোয়েরিজ তোমাদেরকে করে নিয়ে তারপরে আমরা কথা বলবো। এই ধরো বয়েজের মিন একাডেমিক পারফরমেন্স মানে কি, এটা হচ্ছে মিন ভ্যালু। এই মিন ভ্যালুটা যেটা বেরিয়েছে এটা আমাদের কি ধরনের স্ট্যাটিস্টিক্স, ডেসক্রিপটিভ অর ইনফারেন্সিয়াল। মিন ভ্যালু আমরা যেটা পেয়েছি এটা কোন স্ট্যাটিস্টিক্স থেকে পেয়েছি, আমরা তো টাইপস অফ স্ট্যাটিস্টিক্স পড়েছিলাম। এটা কি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স? খুব কমন কোশ্চেন, খুব সোজা কোশ্চেন। রেসপন্স করতে হবে। বলো বলো, রেসপন্স করো। দেখো এই ছোট ছোট বিষয়গুলো যদি না জানি আমরা তো আস্তে আস্তে স্ট্যাটিস্টিক্স এর ভেতরে প্রবেশ করবো, তো তোমাদের আমি আলোচনা ভাবে বা আমি তোমাদেরকে কন্টিনিউয়াসলি বলেই যাবো, কিন্তু তোমাদের তো আলটিমেট লাভ হবে না, আমাকে তো বলতে হবে এই যে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে আমরা কি কি ক্যালকুলেশন করতাম। একটা ইন জেনারেল ডেসক্রিপটিভ নেচার স্যাম্পলের, তার নেচার জানার জন্য আমাদের কি কি আমরা ব্যবহার করতাম, যেখানে একটা মিনিংফুল ওয়েতে সেই ডেটাগুলোকে আমাদের একটা মিনিংফুল ওয়েতে আমাদের কাছে একটা মিনিংফুল পিকচার জেনারেট করতো, সেখান থেকে আমরা কি কি টেস্ট করতাম সেই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর মধ্যে।
বাট ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর কেন প্রয়োজন হয়? সেই জায়গাগুলোকে আমাকে বলো, কনসেপ্টটা ক্লিয়ার করো, না হলে তো আলটিমেট কোনো লাভ তো আমার কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না তোমাদেরকে। শুভদীপ, তোমরা কেউ নেই এখানে যারা আছো? বাবলি, তোমার রেসপন্সটা করো। বলছি স্যার এটা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স স্যার। আচ্ছা, মিন ভ্যালু হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক। আমরা কখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করব, কখন আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করব? চলো আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি, মাথার ভিতর ঢুকিয়ে নাও ভালো করে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমাদের যেখানে র ডেটাগুলোকে কি করবে, একটা সুন্দরভাবে অর্গানাইজ করবে এবং সুন্দরভাবে সেটাকে প্রেজেন্টেশন করবে একটা মিনিংফুল ওয়েতে, যেখানে আমরা ইন জেনারেল তার সেই যে সমস্ত স্যাম্পেল গুলো আছে তাদের একটা আউটলেয়ার বা একটা ওভারভিউ আমরা পাবো। এখন এই যে ধরো মিন মিন বলো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলো, স্ট্যান্ডার্ড এরর বলো, মিডিয়ান বলো, মোড বলো, এইগুলো সমস্ত কি, এগুলো সবই হচ্ছে কি একটা আমার যে স্যাম্পেল, সেই স্যাম্পেলের একটা আউট ভিউ বা স্যাম্পেলের একটা নেচার বা স্যাম্পেলের একটা ক্যারেক্টারিস্টিক, সেইগুলো দেখে আমাদেরকে জানতে সাহায্য করে। তাহলে সেই কাজগুলো করবে কি আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক। এখন এই ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করার পর আমি যখন সেটাকে ফার্দার কোনো স্ট্যাটিস্টিক্স আমি দেখতে যাব, যদি কোনো কোনো কম্পারিজন বলো বা কোনো রিলেশনশিপ খোঁজার চেষ্টা করো, তখন আমাদের ফার্দার স্ট্যাটিস্টিক্স এর প্রয়োজন হয়। সেই ফার্দার স্ট্যাটিস্টিক্স এর করবে কি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে মিন ভ্যালু। আমি তো মিন ভ্যালু দেখে কিছু বুঝতে পারবো না, যে স্যাম্পেলের একটা এভারেজ একটা কনসেপ্ট আমার কাছে আসবে। তাহলে এই যে 65 মিন ভ্যালু, এটা হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। দুটো গ্রুপের যে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আছে, এখন এই দুটো গ্রুপের ভিতর কারা বেটার, স্ট্যাটিস্টিক্যালি গ্রুপের মধ্যে কোনো সিগনিফিকেন্ট আছে কিনা, তাহলে তো আমাদের ফার্দার স্ট্যাটিস্টিক্স করতে হবে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স তো ইন জেনারেল একটা ওভারভিউ, একটা মিনিংফুল একটা পিকচার আমাদের কাছে দিয়ে দিয়েছে, যে এই তাদের মিন ভ্যালু, একটা জাস্ট আউটলাইন আমাদের কাছে দিয়ে দিয়েছে। এখন সেই দুটো মিন ভ্যালুর মধ্যে যদি ডিফারেন্স খুঁজতে যাই, তখন আমাদের কি করতে হবে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স করতে হবে। মানে এই দুটো মিনের মধ্যে আমাদের কম্পারিজন করে দেখতে হবে কে বেটার, কে এটা। তাহলে এই যে যে আমাদের একটা সিগনিফিকেন্ট কিনা যখন আমি খুঁজবো, রিলেশনশিপ কি আছে কিনা দুটো গ্রুপের মধ্যে, সেগুলো যখন খুঁজবো, সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর আন্ডারে। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স শুধুমাত্র আমাদের একটা জেনারেল একটা ভিউ, একটা ডেটা সম্পর্কে, স্যাম্পল সম্পর্কে, পপুলেশন সম্পর্কে আমাদের একটা ওভারঅল ভিউ, ওভারঅল কনসেপ্ট আমাদের কাছে দেবে। ঠিক তেমনই এখানে ধরো একাডেমিক পারফরমেন্স, এই যে বয়েজ গ্রুপের একটা ওভারঅল ভিউ দিয়েছে যে মিন ভ্যালু 65, এবং গার্লস গ্রুপ, গার্লসের একাডেমিক মিন ভ্যালু পারফরমেন্স 72। তাহলে এই দুটো হচ্ছে আমাদের একটা জেনারেল ভিউ দিল। এখন এই দুটোর মধ্যে বেটার কে খুঁজবো, তারপরে কি দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, একটা বয়েজ গ্রুপ একটা গার্লস গ্রুপ। তাহলে এদের ভিতর যখন আমি কম্পারিজন করব, তখন আমি কিসের হেল্প নেব, উইথ দি হেল্প অফ টি টেস্ট। তখন আমি দুটো গ্রুপের মধ্যে কম্পারিজন করার জন্য আমরা টি টেস্ট করব। টি টেস্ট করে আমি দেখবো এই 65 75 2 এর মতো কোনো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আছে কিনা। এই দুটো গ্রুপের মধ্যে যখন আমি কোনো সিগনিফিকেন্ট খোঁজার চেষ্টা করব, তখন আমরা সাধারণত কি করব, টি টেস্টের হেল্প নেব। ক্লিয়ার? তাহলে সিম্পল কি বলেছে, মিন ডিফারেন্স খুঁজবো, খোঁজার জন্য আমাদের কি করব, টি টেস্ট করব। টি টেস্টের কাজ কি হবে, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না সেটা খোঁজার চেষ্টা করব। ক্লিয়ার? বলো টি টেস্ট বলতে আমরা কি বুঝি, সেটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস নো রেসপন্স করবে আজকে। ক্লিয়ার হয়েছে? বেশ, এইবার যদি আমরা আসি, যদি একটুখানি যে সংক্ষেপে যদি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি দেখি টি টেস্ট, এখন দেখা যাবে এই টি টেস্ট নাম কিন্তু অনেক সময় স্টুডেন্ট টি টেস্ট নামেও পরিচিত। কেন স্টুডেন্ট টি টেস্ট হলো, এই টি টেস্টটা মূলত যেটা স্টাবলিশ করে হচ্ছে উইলিয়াম সেলি গসেট।
কত সালে স্টাবলিশ করেন? 1908 সালে। তিনি কি করেছিল, এই স্ট্যাটিস্টিক্যাল যে মেথড তার উপর একটা ভিত্তি তৈরি করেছিল। তিনি তার একটা গবেষণাপত্র তিনি একটাকে পাবলিশ করেছিল, যেটা হচ্ছে বায়োমেট্রিকা জার্নালে। তিনি একটা স্টুডেন্টের নামে এই টি টেস্টটা কোনো একটা ব্যারিয়ার মানে নিজে একটা কর্মসূত্রে থাকার জন্য তিনি কি করেছিলেন, নিজের নামে সেই টেস্টটাকে তিনি প্রকাশ করতে পারেনি, সেই জন্য তিনি গোপনে স্টুডেন্টের নামে প্রকাশ করেছিল। তখন এটার নাম ছিল কি, স্টুডেন্ট টি ডিস্ট্রিবিউশন নামে এটাকে প্রকাশিত হয়েছিল। এবং খুব ছোট স্যাম্পলের ভিতর যখন আমরা পপুলেশনের সঠিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে জানা থাকে না, তখন দুটো ছোট স্যাম্পলের ভিতর তুলনা করার জন্য মূলত এই টেস্টটা করা হয়েছিল। পরবর্তীকালে কি হয়, এই টেস্টটা দেখা যাচ্ছে ধীরে ধীরে খুবই জনপ্রিয়তা লাভ করে, এবং লাভ করার ভিতর দেখা যায় যে এই টেস্টটা মূলত দুটো মিনের ভিতর পার্থক্য করার জন্য, দুটো মিনের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা সেইটা খোঁজার জন্য বহুল মাত্রায় একদম খুব জনপ্রিয় হয়ে ওঠে ধীরে ধীরে এই প্যারামেট্রিক টেস্টের অন্যতম একটা টেস্ট, যেটা হচ্ছে টি টেস্ট। তাহলে সিম্পল এখানে যদি কতগুলো প্রশ্ন যদি করা হয় যে টি টেস্ট কত সালে স্টাবলিশড হয়েছিল? 1908 সালে। কে স্টাবলিশ করেছিল? উইলিয়াম সেলি গ্রাসেট। কোন জার্নালে পাবলিশ হয়েছিল? সেটাকে হচ্ছে বায়োমেট্রিকা। ক্লিয়ার? এগুলো মাথায় থাকবে। এখন সংক্ষেপে যদি আমরা এই টি টেস্টের কতগুলো বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা দেখে নিই, সেটা কি প্যারামেট্রিক টেস্ট। ইয়েস, কারণ টি টেস্ট কি করেছিল, টি টেস্ট হচ্ছে আমাদের যে প্যারামেট্রিক টেস্টে কি ছিল, যে ডেটা আর নরমালি এরকম একটা প্রবাবিলিটি কার্ভ, সেখানে একটা ডেটা নরমালি ডিস্ট্রিবিউটেড হবে। এটা হচ্ছে প্রথম শর্ত ছিল। এর সাথে আরো আরো আদার্স অ্যাজাম্পশন যেগুলো ছিল, তাহলে সেই অ্যাজাম্পশনের জন্য আমরা দেখা যাচ্ছে যে সেই প্যারামেট্রিক টেস্টের অন্যতম একটা টেস্ট হচ্ছে টি টেস্ট, যেটা মূলত কি করে, মিন কম্পারিজন। ইয়েস, মিন কম্পারিজন মানে দুটো গ্রুপের আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের ভিতর মধ্যে মিন কম্পারিজন করে, বা একই গ্রুপের ভিতর আমরা একটা প্রি একটা পোস্টের ভিতর মিন, শুধুমাত্র মিনের ভিতর পার্থক্য খুঁজবে, যে দুটো মিনের ভিতর কোনো প্রকার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আছে কিনা সেটা খোঁজার চেষ্টা করবে। আর কি ক্যারেক্টারিস্টিক? কোয়ান্টিটেটিভ ডেটা। ইয়েস, এই টেস্ট করতে গেলে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা অর্থাৎ নিউমেরিক্যাল সংখ্যা, যেখানে ডিজিট থাকবে সেই সংখ্যার প্রয়োজন। সেগুলো ছাড়া আমরা কখনো এই টেস্ট করতে পারবো না। এই টি ডিস্ট্রিবিউশনের নাম কি? যেগুলো হচ্ছে স্টুডেন্ট ডিস্ট্রিবিউশনের উপর মূলত ভিত্তি, কারণ এর শুরুটা হয়েছিল স্টুডেন্ট ডিস্ট্রিবিউশনের উপর বেস করে। এখানে কি বলেছে, আননোন পপুলেশন হচ্ছে এসডি। এখানে যদি পপুলেশন যদি অজানা হয়, যদি পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা না জেনে থাকি, তাহলে সেক্ষেত্রে এই টি টেস্টটা ভীষণভাবে কিন্তু কার্যকর হয়ে ওঠে। এবং এটা খুব টি টেস্টটা মূলত স্মল গ্রুপের জন্য করা হয়, এবং এটি যখন লার্জ স্যাম্পল হয় তখন আমরা জেড টেস্ট করতে পারি ইত্যাদি। এখন এই টি টেস্টের মূলত টাইপস দেখো, 3 টাইপস। কি কি? একটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, একটা পেয়ার স্যাম্পল টি টেস্ট। প্রত্যেকটা টি টেস্টকে আমরা আলাদা আলাদা ভাবে করে জানবো, সেটা আমরা পরে আসি, জাস্ট টাইপ গুলোকে আমরা জানি। আর কি জন্য ব্যবহৃত হয়? হাইপোথিসিস টেস্টিং করার জন্য। অর্থাৎ এখানে আমরা যদি কোনো রিসার্চে নাল হাইপোথিসিস থাকে, সেই নাল হাইপোথিসিসকে টেস্ট করার জন্য আমরা এই টি টেস্ট ব্যবহার করি। আর কি করে? টি ভ্যালু এন্ড পি ভ্যালুর ফলাফল নির্ণয় করে, আর স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা মিন ডিফারেন্সটা সেটাকে প্রমাণ করতে সাহায্য করে। এই কাজগুলো একটা টি টেস্ট করে। এখন এর নাম কেন টি টেস্ট হলো? কারণ এই টি টেস্ট থেকে কি হবে, আমরা একটা টি ভ্যালু পাবো। সেই টি ভ্যালুটা কি হচ্ছে, আমরা টি টেবিল থেকে দেখে সেই ভ্যালুটাকে আমরা একটা অ্যাজাম্পশন করব যে নাল হাইপোথিসিস যেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট অর আইদার ফেল টু রিজেক্ট, সেটাকে আমরা প্রমাণ দেখার চেষ্টা করব। তাহলে এই উইলিয়াম সেলি গ্রসেট যখন এই টেস্টটাকে স্টাবলিশ করেছিল, তখন এটা যেহেতু স্টুডেন্টের নামে পাবলিশ করেছিল, সেখান থেকে ছদ্ম নাম হিসেবে স্টুডেন্ট ডিস্ট্রিবিউশন টি টেস্ট নামে পরিচিত হয়ে আসছে। সেই কারণে এর নাম হচ্ছে টি টেস্ট, বা এখান থেকে যেহেতু আমরা একটা টি ভ্যালু পাবো, টি টেস্ট থেকে আমরা একটা কি পাবো? টি ভ্যালু পাবো। এই টিটাকে কি লিখবো? অলওয়েজ স্মল লেটারে লিখবো। এখন এই টি টেস্টের পারপাস কি, মূল উদ্দেশ্য কি? দেখো, আমরা প্রথমেই বলেছি যে আমরা টি টেস্ট করবো কি, দুটো মিনের ভিতর, দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের ভিতর স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আছে কিনা সেটা খুঁজবো। সেটা খোঁজাই এর প্রধান কাজ। তাহলে দুটো মিনের ভিতর পার্থক্য আছে কিনা সেটাই খুঁজবো। তাহলে সেটা খুঁজতে গিয়ে মেন কতগুলো পারপাসকে আমরা এখানে খুঁজে পাই। এক, সেগুলো কি? টু কম্পেয়ার মিনস, অর্থাৎ দুটো মিনের ভিতর কি পার্থক্য আছে, সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না, সেটা খোঁজার কাজের জন্য ব্যবহার করবো। সেটাই বলেছে টু টেস্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট খুঁজবো। টু টেস্ট হাইপোথিসিস, ইয়েস, মিন ভ্যালু সেখানে হাইপোথিসিস টেস্ট করার জন্য আমরা ব্যবহার করব।
টু কম্পেয়ার টু গ্রুপস, ইয়েস দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে তুলনা করার জন্য ব্যবহার করব। টু কম্পেয়ার রিলেটেড মেজারমেন্ট, ভেরি গুড পয়েন্ট। রিলেটেড মেজারমেন্ট মানে কি, একই গ্রুপের সেম গ্রুপে দুবার ডেটা নেব, একবার প্রি ডেটা একবার পোস্ট ডেটা, অর্থাৎ ট্রেনিং এর আগে একবার নিলাম, আবার ট্রেনিং এর পরে একবার নিয়ে তাদের ভিতর কম্পেয়ার করে দেখছি যে ট্রেনিং এর এফেক্ট, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আর টু কম্পেয়ার এ স্যাম্পল মিন উইথ নোন ভ্যালু, স্যাম্পল মিন উইথ নোন ভ্যালু মানে যে ধরো একটা পপুলেশনের মিন ভ্যালু আমার কাছে জানা আছে, ধরো সাপোজ এই যে তোমরা যারা মক টেস্ট দাও, সেই মক টেস্টে যদি দেখা যায় যে তোমাদের এভারেজ মিন ভ্যালু হচ্ছে 50, এভারেজ মিন ভ্যালু হচ্ছে 50, এখন এটা হচ্ছে পপুলেশন, ধরো এভারেজ মিন ভ্যালু মানে কি, পপুলেশন মিন ভ্যালু, এই এভারেজ মিন ভ্যালু পপুলেশন মিন ভ্যালু থেকে তোমার মিন ভ্যালুর মধ্যে যখন আমি কম্পারিজন করব ইন্ডিভিজুয়াল মিন ভ্যালু, তখন আমরা কি করব, এই একটা তখন এই টি টেস্টও কিন্তু আমরা হেল্প করব, তার একটা আলাদা টি টেস্ট আছে, সেই জন্য বলছে টু কম্পেয়ার স্যাম্পল মিন উইথ নোন ভ্যালু। নোন মানে ভ্যালু মানে কি, পপুলেশন মিন থেকে যখন স্যাম্পল ভ্যালু পার্টিকুলার কোন একটা নির্দিষ্ট স্যাম্পলের মধ্যে কম্পারিজন করব, সেক্ষেত্রেও আমরা এই টি টেস্টের হেল্প নেব। আর কি বলেছে, টু সাপোর্ট রিসার্চ ডিসিশন, ইয়েস এই যে স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা যে কোনো প্রকার গবেষণা সিদ্ধান্ত নিতে সাহায্য করব, এই কাজগুলো ওভারঅল টি টেস্টে করে। এইবার আসি আমরা ধীরে ধীরে টি টেস্টের আসল জায়গায়। সেখানে বলেছে টাইপস অফ টি টেস্ট, টি টেস্ট মেনলি কত প্রকার। সিম্পল কথা, টি টেস্ট মেনলি হচ্ছে 3 প্রকার। টি টেস্ট মেনলি কত প্রকার, টি টেস্ট মেনলি হচ্ছে 3 প্রকার। কি কি, খুব সিম্পল দেখো, একটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, একটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ওয়ান স্যাম্পল আমরা আসি ইলাবোরেট করছি। আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টি টেস্ট, আর একটাকে বলছে পিয়ার স্যাম্পল টি টেস্ট। এই যে পিয়ার স্যাম্পল টি টেস্ট এর আরেকটা এর নাম আছে অল্টারনেটিভ, যেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট টি টেস্ট। তাহলে তিনটে আলাদা আলাদা। স্যার আপনি তো বললেন যে এখন আমরা দুটো গ্রুপের ভিতর কম্পারিজন করব, তখন আমরা টি টেস্ট করব। হ্যাঁ, আমরা যখন দুটো গ্রুপের ভিতর কম্পারিজন করব তখন আমরা টি টেস্ট করব। আমি এতক্ষণ ধরে তোমাদের যে যে কথাগুলোকে বলেছি সমস্ত কথাগুলোই আমাদের এই টি টেস্টের তিনটের ভিতর আছে, শুধু একটু বেসিক ডিফারেন্সটাকে বুঝতে হবে। আমরা বলেছিলাম যে দুটো গ্রুপের ভিতর আমরা টি টেস্ট করব, বা দুটো মিন ভ্যালুর ভিতর আমি যখন কম্পারিজন করব, দুটো মিন ভ্যালুর ভিতর আমরা যখন কম্পারিজন করব তখন আমরা টি টেস্ট করব। তাহলে এতক্ষণ আমরা যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের ভিতর কম্পারিজন করব তখন আমরা তাকে বলবো ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টি টেস্ট। এর পারপাস দেখো কি লেখা আছে, কম্পেয়ার দ্য মিনস অফ টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস, মানে দুটো আলাদা আলাদা গ্রুপ, সেই গ্রুপের ভিতর যখন আমি কোনো কম্পারিজন করব, করে যখন আমি তাদের মিন ডিফারেন্স স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হয়েছে কিনা তখন আমি খোঁজার চেষ্টা করব, তখন আমি ইন্ডিপেন্ডেন্ট টু স্যাম্পল টি টেস্ট করব। এই টি টেস্ট গুলো ভুল আছে, এখানে সব স্মল লেটার হবে, ক্লিয়ার। এখানে একটা এক্সাম্পল দেখি, দেখো কম্পেয়ারিং দ্য টেস্ট স্কোর বিটুইন টু ডিফারেন্ট ক্লাসরুম, দুটো আলাদা আলাদা ক্লাসরুমে যদি আমি কম্পেয়ার করতে যাই তখন আমি কিসের হেল্প নেব, দুটো আলাদা আলাদা কি হচ্ছে, দুটো আলাদা আলাদা ক্লাসরুম, সেই ক্লাসরুমের আমরা কি করলাম, তাদের মধ্যে কম্পেয়ার করলাম, সেখানে কম্পেয়ার করলে খোঁজার চেষ্টা করলাম যে এর মধ্যে এই দুটো গ্রুপের ভিতর কোনো প্রকার সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, তাহলে দুটো সেপারেট গ্রুপ, তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। এবার যদি আমরা আসি ওয়ান স্যাম্পল টি টেস্ট, তার মানে দেখো ওয়ান কথার অর্থ হচ্ছে একটা, একটা স্যাম্পলেরই আমি টি টেস্ট কি করবো। স্যার আপনি তো বলেছেন যখন আমরা দুটো গ্রুপের মধ্যে বা দুটো মিন ভ্যালু, এখানে আপনি বলছেন একটাই স্যাম্পল, তাহলে একটা স্যাম্পল বা সিঙ্গেল গ্রুপ, একটা স্যাম্পল বা সিঙ্গেল গ্রুপ মাথায় রাখতে হবে, একটা স্যাম্পল বা সিঙ্গেল গ্রুপ। এই যে আমরা বলছিলাম আমরা দুটো মিনের ভিতর কম্পারিজন করব, তাহলে এই যে ওয়ান স্যাম্পল টি টেস্ট কি করবে, যখন কোনো পপুলেশনের মিন ভ্যালু থেকে, যখন কোনো পপুলেশনের মিন ভ্যালু, যে মিন ভ্যালুটা আমি আগে অলরেডি জানি, সেই মিন ভ্যালু থেকে যখন আমরা ইন্ডিভিজুয়াল কোনো মিন ভ্যালুকে মানে স্যাম্পল মিনকে কম্পেয়ার করার চেষ্টা করব, তখন আমরা ওয়ান স্যাম্পল টি টেস্টের ব্যবহার করব। অর্থাৎ এই যে কম্পেয়ার দ্য স্যাম্পল মিন টু এ নোন ভ্যালু, নোন ভ্যালু মানে কি, পপুলেশন ভ্যালু, ওই যে তোমাদের যে এভারেজ ভ্যালুটা, সেই এভারেজ ভ্যালু থেকে যখন তোমার ইন্ডিভিজুয়াল ভ্যালুটা আমি যখন কম্পারিজন করব, তাহলে দেখো দুটো আলাদা আলাদা মিন পেলাম কিনা, তোমার মিন পাচ্ছি মানে তোমার এভারেজ ভ্যালুটা পাচ্ছি, আবার ওই এভারেজ যে টোটাল সবাই মিলে যে এভারেজ মিন ভ্যালু পপুলেশন সেই মিন ভ্যালুটা পাচ্ছি। তাহলে এই দুটো মিনের ভিতর যখন আমি কম্পারিজন করব, যে মিনটা আমার আগে থেকে জানা, তখন আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট আমরা করব। সরি
এখান থেকে যাবে না, আচ্ছা এখান থেকে জাস্ট মিনিট। এই যে ধরো হ্যাঁ, এখানে দেখো একটা এক্সাম্পলটা তুমি দেখো। এই যে ধরা যাক একটি পরীক্ষায় হাইপোথেসাইজ মিন স্কোর হলো 50, এ তোমাদের যে কথা বলছিলাম যে তোমাদের 50, এবার সেখানে 30 জন শিক্ষার্থীদের স্যাম্পল মিন স্কোর পাওয়া গেল 55। 30 জন শিক্ষার্থীদের একটা দেখালো হাইপোথেসাইজ করলে, তুমি একটা প্রেডিকশন করলে যে একটা পরীক্ষায় নির্ধারিত স্কোর হচ্ছে, তোমাদের স্কোর হচ্ছে 50, সেই 50 এখন দেখা হচ্ছে 30 জন স্যাম্পলের মিন স্কোর পাওয়া গেল 50, তাহলে একটা আগে থেকেই ছিল। এইবার আরেকটা মিন স্কোর, তুমি তোমাদের যে শিক্ষার্থী আছে তাদের মিন স্কোর বা তোমার ইন্ডিভিজুয়াল স্কোর ধরো 50। এখন প্রশ্ন 50 এবং 55 এর মধ্যে পার্থক্যটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট? এইটা যখন খোঁজার চেষ্টা করব তখন আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। ক্লিয়ার? এর উদ্দেশ্য কি? স্যাম্পল মিনের সঙ্গে একটি নির্দিষ্ট মিনের তুলনা করা, সেই কাজটাই করছি। এবং স্যাম্পল মিন কি করবে? ডিফারেন্স খোঁজার চেষ্টা করবে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, নাল হাইপোথিসিসকে সঠিকভাবে পরীক্ষা করবে। এটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট। এখন ওয়ান স্যাম্পল টি টেস্টের ফর্মুলা কি? টি ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস ইউ ডিভাইডেড বাই এস ডিভাইডেড বাই রুট ওভার এন। তাহলে এখানে এক্স বার মানে কি? এক্স বার মানে হচ্ছে স্যাম্পল মিন, আর এই মিউ ইজ ইকুয়াল টু পপুলেশন মিন, আর এস ফর স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এন ফর নাম্বার অফ স্যাম্পল সাইজ। এটা দিয়ে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রে আমরা করব। আচ্ছা, কখন আমরা এই ওয়ান স্যাম্পল টি টেস্ট আমরা ব্যবহার করব? যখন কি করব, একটি গ্রুপ বা একটি স্যাম্পল আছে, যে স্যাম্পলের সাথে বা সেই গ্রুপের সাথে কোনো একটা হাইপোথেটিক্যালি কোনো একটা মিন ভ্যালু বা কোনো একটা জানা পপুলেশন মিন ভ্যালুর মধ্যে তুলনা করব, তখন আমরা ওয়ান স্যাম্পল টি টেস্টটাকে ব্যবহার করব। সিম্পল দেখো, এখানে স্যাম্পল মিন 55, সেখান থেকে হাইপোথেটিসাইজ মিন হচ্ছে 50, এটা যখন করব তখন আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট আমরা ব্যবহার করব। ক্লিয়ার? ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইয়েস নো? ইয়েস নো বলো। স্যার হ্যাঁ বল। মোটামুটি ক্লিয়ার, কিন্তু হুম। হ্যাঁ এই ফর্মুলা গুলো তো নেই, একটু কাইন্ডলি ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ এগুলো দিয়ে ফর্মুলাগুলোকে মুখস্থ করে নেবে। টি টেস্টে ফর্মুলা আসেও না, আসতেও পারে কিন্তু মুখস্থ করে নেবে। বোধহয় একবার আমি পরীক্ষা দিয়েছিলাম তো আসছিল এসছিল আগের দিকে এসছিল, এখন খুব একটা আসে না, মুখস্থ করতে হবে, ফর্মুলা সব মুখস্থ করতে হবে। হ্যাঁ স্যার এইটার একটু পিডিএফটা দিবেন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে ওয়ান স্যাম্পল টি টেস্টের? হ্যাঁ হয়েছে মোটামুটি। প্রশ্ন আসতে পারে এখান থেকে, ঠিক আছে? যদি একটা পপুলেশনে মিন ভ্যালু দেওয়া আছে আর একটা স্যাম্পল মিন ভ্যালু দেওয়া আছে, এই দুটোর ভিতরে কম্পেয়ার করার জন্য তুমি কোন টেস্ট ব্যবহার করবে? নিচে সব দেওয়া দিল, পিয়ার স্যাম্পল টি টেস্ট, অন স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, আসতে পারে প্রশ্ন, সেই জন্য বলছি কনসেপ্ট ক্লিয়ার। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি যে এই স্যাম্পল ভ্যালু যেটা 55 আছে, হ্যাঁ, মানে সর্বোচ্চ কত হতে পারে? মানে এরপর এটা তো এমনি অ্যাজাম্পশন ভ্যালু, সর্বোচ্চ কোনো ব্যাপার কি আছে? ও আচ্ছা এটা তো জাস্ট তোমাদের বোঝানোর জন্য একটা ভ্যালু দিয়েছি। আচ্ছা সাপোজ ধরো তোমাদের পরীক্ষায় ধরো সাপোজ তোমার পরীক্ষায় হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হয়েছে। সেই 100 নম্বরের পরীক্ষায় দেখা যাচ্ছে যে টোটাল যে 100 জন স্টুডেন্ট আছে, সেই 100 জন স্টুডেন্ট মানে 100 জন হচ্ছে তোমার পপুলেশন। সেই পপুলেশনে দেখা যাচ্ছে সবাই হচ্ছে 80% পেয়েছে, 80 হচ্ছে পপুলেশনের মিন ভ্যালু। এখন এই পপুলেশনের মিন ভ্যালু থেকে ধরো তুমি 60 পেয়েছো, পপুলেশন মিন ভ্যালু কত? 80, তুমি পেয়েছো 60। এই যে পপুলেশন মিন ভ্যালু থেকে যখন স্যাম্পল মিন, তোমার মিন মানে কি স্যাম্পল মিন, এই মিনের ভিতর কম্পারিজন করব, তখন আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। বেশ, এইবার আসছি আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এখন ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট মানে এতক্ষণ ধরে যা যা কথা বলেছিলাম যে দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের ভিতর যখন আমরা কম্পারিজন করব, কম্পারিজন করে খোঁজার চেষ্টা করব এই দুটো গ্রুপের ভিতর কোনো প্রকার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কি নেই, সেইটা যখন খোঁজার চেষ্টা করব তখন আমাদের কি করব? ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। দুটো ইন্ডিপেন্ডেন্ট, দুটো আলাদা আলাদা গ্রুপ থাকবে, সেই জন্য তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। এক্সাম্পল কি?
ধরা যাক একটি গবেষণায় 30 জন মেল স্টুডেন্ট আছে এবং 30 জন ফিমেল স্টুডেন্ট আছে, তাদের ফিজিক্যাল ফিটনেস স্কোর নেওয়া হবে। ফিজিক্যাল ফিটনেস স্কোর আমরা জানবো। এখন মেল স্টুডেন্ট কত, তাদের মিন ভ্যালু 65, ফিমেল স্টুডেন্টের মিন ভ্যালু দেখালো 71 এলো। এইবার আমার প্রশ্ন হচ্ছে, এই যে ফিজিক্যাল ফিটনেস যেটা মেল গ্রুপ এবং ফিমেল গ্রুপ, তাদের ভিতর কি কোনো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে? যেহেতু দুটো আলাদা আলাদা গ্রুপ, দুটো আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, তখন আমরা এক্ষেত্রে কি করব, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। দুটো যেহেতু ডিফারেন্ট গ্রুপ আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ব্যবহার করবে। পারপাস কি, দুটো ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে তুলনা, মিন ডিফারেন্স স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটাকে খুঁজবো, দুটো গ্রুপের ভিতর প্রকৃত স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্স পাওয়ার জন্য খুঁজবো, আর রিসার্চ হাইপোথিসিস করা টেস্টিং করার জন্য আমরা সেটাকে খুঁজবো। কিন্তু এক্ষেত্রে এই ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করার জন্য বেসিক কতগুলো টার্মস এন্ড কন্ডিশন বা বেসিক কতগুলো শর্ত আছে। কি করতে হবে, দুটো গ্রুপ যেন ইন্ডিপেন্ডেন্ট হয় এবং সমস্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল জন্য কোয়ান্টিটিভ হওয়া উচিত, অর্থাৎ যে ডেটাগুলোকে আমি ক্যালকুলেশন করব সেই ডেটাগুলো অবশ্যই কি হবে, নিউমেরিক্যাল হওয়া উচিত, কোয়ান্টিটিভ ছাড়া আমরা করতে পারবো না। অবজারভেশন স্বাধীন হওয়া উচিত, ডেটার আউটলেয়ার থাকা উচিত না, আউটলেয়ার মানে আগের দিন বলেছিলাম এক্সট্রিম ভ্যালু থাকলে সেখানে ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। এবং ছোট স্যাম্পলের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি ডেটা কি হবে, নর্মালি হওয়া উচিত। এবং স্ট্যান্ডার্ড টি টেস্ট আমরা ব্যবহার করব, বা অন্য টেস্টে যদি না হয় তখন আমরা হোলস টি টেস্ট বলে আছে সেখানে আমরা ব্যবহার করব। মূলত এর ফর্মুলাটাকে মনে রাখবে, টি টেস্ট ইজ ইকুয়াল টু, যখন ইন্ডিপেন্ডেন্ট দুটো আলাদা আলাদা গ্রুপ, এক্স বার ওয়ান মাইনাস এক্স বার টু, মানে কি এক্স বার হচ্ছে যে কোনো এক প্রথম ফার্স্ট গ্রুপের মিন মাইনাস সেকেন্ড গ্রুপের মিন, করার পর ডিভাইডেড বাই এসি, এসি মানে কি মিন ডিফারেন্স, স্ট্যান্ডার্ড ইররের মিন ডিফারেন্স আমরা সেটাকে করব ইনটু দুটো গ্রুপের ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপের মিন ভ্যালুর মধ্যে মাইনাস করে যে ভ্যালুটা পাবো তার সাথে আমরা স্ট্যান্ডার্ড ইরর আমরা গুণ করব, করে আমরা এই ফর্মুলা দিয়ে আমরা এই দুটো আলাদা আলাদা গ্রুপ বা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট আমরা ব্যবহার করব। এখানে একটা দেখো গবেষণার উদাহরণ দিয়েছি, কম্পারিজন অফ ফিজিক্যাল ফিটনেস টেস্ট মেল এন্ড ফিমেল, যে কথা দিয়ে শুরু করেছিলাম। তাহলে মেল গ্রুপ একটা, ফিমেল গ্রুপ একটা, এই দুটো গ্রুপের মধ্যে যখন আমি টেস্ট করব তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। ক্লিয়ার? এইবার আসি আমাদের পেয়ার টি টেস্ট বা পেয়ার স্যাম্পল টি টেস্ট বা ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। পেয়ার কথাটার অর্থ হচ্ছে যুক্ত, পেয়ার কথাটার অর্থ হচ্ছে যুক্ত। এখন যুক্ত কিভাবে, ধরো একই স্যাম্পলের কথা থেকে আমরা যখন দুবার আমি যখন মেজার করব, আমি সেই ধরো একটা কোনো ট্রেনিং দিচ্ছি, কোনো একটা সাবজেক্টকে ট্রেনিং দেওয়ার আগে আমি তার একটা ডেটা নিলাম এবং ট্রেনিং দেওয়ার পরে একটা ডেটা নিলাম, স্যাম্পল একই, আমি পেয়ার কথার অর্থ হচ্ছে যুক্ত, মানে পেয়ার কথার অর্থ হচ্ছে দুই। এখন এই দুবার তাহলে আমি একই স্যাম্পল থেকে দুবার ডেটা নিলাম, তাহলে দুটো আমি ভ্যালু পেলাম, দুটো মিন ভ্যালু। সেই দুটো মিন ভ্যালুর মধ্যে যখন আমি কম্পারিজন করব, অর্থাৎ একই ব্যক্তির কাছ থেকে একই স্যাম্পল কাছ থেকে যখন আমি দুটো গ্রুপের ভিতর যখন আমি তুলনা একটা গ্রুপের ভিতর যখন আমি দুবার ব্যক্তির কাছ থেকে ডেটা নিয়ে তুলনা করার চেষ্টা করব, তখন আমরা কি করব, পেয়ার স্যাম্পল টি টেস্ট আমরা ব্যবহার করব। এখন খুব সিম্পল, দেখো এখানে সেম পার্টিসিপেশন, টু রিলেটেড মেজারমেন্ট, মানে অর্থাৎ দুবার আমরা এটাকে মেজার করার চেষ্টা করব, তখন আমরা কি করব, পেয়ার স্যাম্পল টি টেস্ট ব্যবহার করব। একটা এক্সাম্পল দিয়েছি দেখো এখানে, ধরা যাক 30 জন শিক্ষার্থী একটা ট্রেনিং প্রোগ্রামের আগে এবং ট্রেনিং প্রোগ্রামের পরে তাদের ফিটনেস স্কোর নেওয়া হলো। তাহলে প্রি মিন ভ্যালু কত 55 এবং পোস্ট মিন ভ্যালু কত 63। এই দুইয়ের ভিতর যখন আমি কম্পারিজন করব, করে খোঁজার চেষ্টা করব যে ট্রেনিং এর এফেক্ট হয়েছে কিনা, তখন আমরা কি করব, পেয়ার স্যাম্পল টি টেস্ট। এখন এর প্রধান উদ্দেশ্য কি, এর প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, দুটি রিলেটেড মেজারমেন্টের মিনের ভিতর তুলনা করা, মানে ট্রেনিং এর এফেক্ট দেখা, যেখানে প্রি এন্ড পোস্টের ভিতর সিগনিফিকেন্ট ডিফারেন্স নির্ণয় করা, বা হাইপোথিসিস টেস্ট ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। আচ্ছা, মেজর অ্যাপ্লিকেশন কোথায়, এডুকেশনাল রিসার্চের ক্ষেত্রে আমরা করে থাকি, ফিজিক্যাল এডুকেশন ইত্যাদি ইত্যাদি। এবার পিআর টেস্টের ফর্মুলাটা একটু বলে নিই, আমরা বলে দিই। এখানে হচ্ছে টি ইজ ইকুয়াল টু ডি বার মানে কি হচ্ছে মিন ডিফারেন্স বিটুইন যে পেয়ার গ্রুপের ভিতর থাকবে তাদের ভিতর মিন ডিফারেন্স ডিভাইডেড বাই এসডি মানে স্ট্যান্ডার্ড ইরর ডিফারেন্স, ডিভাইডেড বাই রুট ওভার এন মানে কি নাম্বার অফ পেয়ার, কতগুলো গ্রুপের মধ্যে তুলনা করা হচ্ছে, নাম্বার অফ পেয়ার মানে দুটো, সেখানে 2 হবে। এখন এই যে আমাদের যে স্যাম্পল যে তিনটে পেয়ার
টি টেস্ট আমরা বললাম, সেই টি টেস্টকে খুব সম্পর্কে যদি আমরা একবার তোমাদেরকে বলে দিই, ওয়ান স্যাম্পল টি টেস্ট যখন একটা গ্রুপকে বা একটা সিঙ্গেল পপুলেশনের একটা জানা ভ্যালু আছে আমার কাছে, সেই পপুলেশনের ভ্যালু থেকে যখন আমরা কোনো স্যাম্পলের মিন ভ্যালুকে আমরা তুলনা করব, তখন আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট দুটো আলাদা আলাদা গ্রুপের ভিতর। পিয়ার স্যাম্পল টি টেস্ট একই সাবজেক্টকে দুবার যখন আমি ডেটা নেব কোনো ট্রেনিং এর আগে পরে, তখন আমরা পিয়ার স্যাম্পল টি টেস্ট করব। এটা তো গেল ওভারঅল টাইপস অফ টি টেস্ট। এবার যদি আসি, এই যে টি টেস্ট গুলো, যে পিয়ার স্যাম্পল টি টেস্ট গুলো আছে, সেই পিয়ার টি টেস্ট আমরা কখন করব, কিছু মেজার অ্যাজাম্পশন আছে। সেগুলো কি কি? এক দুটো গ্রুপ যেন অবশ্যই পিয়ার হতে হয়। পিয়ার মানে কি? একই গ্রুপের ডেটা যেন আমি রিপিটেডলি, মানে অর্থাৎ দুবার একটা ট্রেনিং এর আগে পরে নিতে পারি, এবং সেখান থেকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো অবশ্যই কি হবে, কোয়ান্টিটেটিভ হতে হবে, এবং এইগুলো হচ্ছে মূলত মাথায় রাখতে হবে। আর কখন ইউজ করবে, একই ব্যক্তি দুবার যখন মেজার করবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এখানে একটা সিম্পল একটা কম্পারিজন টেবিল আমি তোমাদের সামনে দিয়ে দিয়েছি, যাতে খুব সহজে এই ব্যাপারটাকে তুলনা, মানে তোমরা যাতে বুঝতে পারো। দেখো, আমরা যদি এক ঝলক তোমাদের দেখাই, যে মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে একটা নির্দিষ্ট স্যাম্পল মিনের সাথে একটা নির্দিষ্ট পপুলেশন মিনের সাথে স্যাম্পল মিনের তুলনা করার জন্য ব্যবহার করা হয় ওয়ান স্যাম্পল টি টেস্ট। দুটো আলাদা আলাদা গ্রুপের জন্য তুলনা করা হয়। আর পিয়ার স্যাম্পল কি? দুটো রিলেটেড মেজারমেন্ট, দুটো একই গ্রুপের। আমরা যখন রিলেটেড মেজারমেন্ট করছি, মানে যখন দুবার মেজারমেন্ট করছি, তখন আমরা এই পেয়ার স্যাম্পল টি টেস্ট আমরা ব্যবহার করব। এখানে বলেছে গ্রুপ, কটা গ্রুপ থাকবে অন স্যাম্পল টি টেস্টে? একটা। ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলে কটা গ্রুপ থাকবে? দুটো। পেয়ার স্যাম্পলে কটা থাকবে? একটাই গ্রুপ থাকবে। আর ডেটা, ডেটার সম্পর্ক কি আছে? এক্ষেত্রে প্রযোজ্য নয়, এক্ষেত্রে দুটো ইন্ডিপেন্ডেন্ট ডেটা হবে, এখানে রিলেটেড বা পেয়ার ডেটা হবে। আর এখানে দেখো মূল প্রশ্ন কি, এই যে অন স্যাম্পল টি টেস্টের যে স্যাম্পল মিন এবং নির্দিষ্ট মিন থেকে কতটা আলাদা সেটা। আর হচ্ছে কি, দুটো গ্রুপের মিন ভ্যালুর মধ্যে কতটা পার্থক্য আছে, দুটো রিলেটেড মেজারমেন্টের ভিতর কত পার্থক্য আছে। ডিগ্রি অফ ফ্রিডম আমি এখন বলছি না, কারণ এরপরে নিচে ডিগ্রি অফ ফ্রিডম আছে। আর একটা, এই যে ব্যবহারের ক্ষেত্র, একটি স্যাম্পলের মিন ভ্যালুর ক্ষেত্রে জানার জন্য দুটো আলাদা আলাদা গ্রুপের মধ্যে তুলনা, একই ব্যক্তির দুটো সময়ের স্কোরের মধ্যে তুলনা করার জন্য আমরা সাধারণত পিয়ার স্যাম্পল টেস্ট গুলোকে ব্যবহার করি। এই যে যে তিনটে তোমাদের যে টি টেস্ট গেল, অন স্যাম্পল টি টেস্ট, পেয়ার স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, এইখান থেকে তোমাদের কোনো প্রকার বুঝতে অসুবিধা? মানে এরপর আমরা আরেকটু অন্য জিনিসের টি টেস্টের এবার মূল জায়গাগুলোকে ধীরে ধীরে ঢুক আছে। বলো পয়েন্ট। ওকে, বেশ। এইবার আছি যদি, হ্যাঁ বলো। এইবার আসছি আমরা, এই যে টি টেস্ট করার আগে আমাদের কতগুলো, আমরা কখন আমরা একটা মেজর কিছু অ্যাজাম্পশন, আমরা কখন আমরা এই টি টেস্ট গুলোকে করবো, তার একটা কিছু অ্যাজাম্পশন করতে হবে। সেখানে আমাদের মাথায় রাখতে হবে, ফার্স্ট যেটা, যে আমাদের যখন আমরা টি টেস্ট করবো, মাথায় রাখতে হবে ডেটা যেন কোয়ান্টিটেটিভ ডেটা হয়। কোয়ান্টিটেটিভ ডেটা মূলত যে আমাদের ডেটা যে স্কেল আছে, কোন স্কেলে আমরা কোয়ান্টিটেটিভ ডেটা মেজার করি, কেউ বলতে পারবে? কোয়ান্টিটেটিভ ডেটা মেজারমেন্ট করার স্কেল গুলোর নাম, কোন স্কেলে কোয়ান্টিটেটিভ ডেটা মেজার করা হয়? ইন্টারভাল রেশিও স্কেলে শান্ত পরিমাপ করা হয়। যে ডেটাগুলো ইন্টারভাল এবং রেশিও স্কেলে মেজার করবো, সেই ডেটাগুলোকে আমরা টেস্ট করতে পারবো। মূলত টি টেস্ট করতে গেলে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটার প্রয়োজন। ইন্ডিপেন্ডেন্স অবজারভেশন থাকা দরকার, অর্থাৎ প্রতিটি অবজারভেশন পরস্পরের মধ্যে একদম স্বাধীন হওয়া থাকবে, যে কোনো একটা স্কোর অন্যজনের সাথে যেন কোনোভাবেই প্রভাবিত না করে, সেদিকে মাথায় রাখতে হবে। ডেটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে, কারণ প্যারামেট্রিক টেস্টের ভিতর আছে। নো সিরিয়াস আউটলেয়ার, কোনো আউটলেয়ার মানে কি, একটা এক্সট্রিম ভ্যালু, একটা গ্রুপের যদি একটা 100 জনের ডেটা থাকে, সেখান থেকে একটা ডেটা যেন খুব ম্যাক্সিমাম যাতে বেরিয়ে না যায়, হিউজ ডেটা না হয়, সেদিকে মাথা রাখতে হবে। গ্রুপের মধ্যে হোমোজিনিটি আছে নাকি, সেদিকে মাথা রাখতে হবে। স্যাম্পলিং র্যান্ডম স্যাম্পলিং কিনা, সেদিকে মাথা রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট পিয়ারিং, যদি আমরা পিয়ার টি টেস্ট করতে চাই, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট পিয়ার কিনা, সেদিকে মাথায় রাখতে হবে। এবং সেই অনুযায়ী কি করতে হবে, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট সিলেক্ট করতে হবে রিসার্চ ডিজাইন অনুযায়ী, যে কি ধরনের রিসার্চ ডিজাইন, কোন টেস্টটা কাজে লাগবে, অন স্যাম্পল টি টেস্ট লাগবে না ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট লাগবে না পিয়ার স্যাম্পল টি টেস্ট লাগবে। অনেকেই আছে গবেষণা করতে গিয়ে একটা ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং দিয়ে সে কি করছে, অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট হবে পিয়ার স্যাম্পল টি টেস্ট, ভুল করে সে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করে দিচ্ছে। এগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। এখন টি টেস্ট তো পেলাম, এখন টি টেস্ট থেকে আমরা একটা টি ভ্যালু, আমরা বলেছিলাম যে একটা টি ভ্যালু পাই, সেই টি ভ্যালু থেকে আমরা টেবিল ভ্যালু দেখে দেখতে হয় যে আমাদের টি ভ্যালুটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কি নেই। তাহলে এই টি ভ্যালু দেখার জন্য আমাদেরকে জানা দরকার ডিগ্রি অফ ফ্রিডম।
এখন ডিগ্রি অফ ফ্রিডম কি? ডিগ্রি অফ ফ্রিডম মানে একটা স্বাধীন মান। ডিগ্রি অফ ফ্রিডম বলতে আমরা সাধারণত বুঝি একটা স্বাধীন মান, যেটা কি হয় এই টি টেস্টের ক্ষেত্রে বা টি ডিস্ট্রিবিউশন বলো বা টি ক্রিটিক্যাল ভ্যালু বলো বা পি ভ্যালু গুলোকে সাধারণত এই ডিগ্রি অফ ফ্রিডম নির্ধারণ করতে আমাদেরকে সাহায্য করে। এখন এই ডিগ্রি অফ ফ্রিডম যেটা হলো কি স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনের একটা মানে খুব স্বাধীনভাবে একটা পরিবর্তনশীল আমরা বলবো, সেই পরিবর্তনশীল একটা ভ্যালু বা একটা সংখ্যা, সেটা প্রত্যেকটা এই যে আলাদা আলাদা যে আমাদের যে যে টাইপস অফ টি টেস্ট আছে সেখানে আলাদা আলাদা ভাবে ফর্মুলা আছে ক্যালকুলেশন করার। সিম্পল ডিগ্রি অফ ফ্রিডম কি একটা ধরো একটা অবজারভেশন, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখেছি, ধরো একটা অবজারভেশন, সেই অবজারভেশনের একটা নির্ধারিত একটা ভ্যালু। এখানে ধরো একটা সিম্পল ধরো একটা 10টা অবজারভেশন থাকে, তাহলে স্যাম্পল মিন এবং নির্ধারিত থাকে। যদি স্যাম্পলের মিন ভ্যালু যদি নির্ধারিত থাকে তাহলে অবজারভেশন নটি অবজারভেশন স্বাধীনভাবে পরিবর্তিত হতে পারে। এবং কেন একটাকে বাদ দেওয়া হয়? কারণ শেষ অবজারভেশনটা মিন ভ্যালু ঠিক রাখার জন্য সেটাকে নির্ধারিত করা হয়। সেই জন্য একটাকে বাদ দিয়ে কি করা হয়? ফর্মুলা n-1 করা হয়। n মানে কি নাম্বার অফ সাবজেক্ট বা নাম্বার অফ স্যাম্পল -1। এখন এই যে যদি ওয়ান স্যাম্পল টেস্ট করা হয় তখন কিন্তু এই ডিগ্রি অফ ফ্রিডমের জন্য এই ফর্মুলা কাজে লাগবে। আবার পেয়ার স্যাম্পল টি টেস্টের ক্ষেত্রেও n-1 এই ফর্মুলা কাজে লাগবে। এখানে কি বলেছি? নাম্বার অফ স্যাম্পল, দুটো গ্রুপেই কি সিঙ্গেল গ্রুপ, তাহলে সিঙ্গেল গ্রুপের মোট কতজন স্যাম্পল আছে সেটা আমরা পাবো। কিন্তু যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করব সেখানে আমাদের কটা থাকবে? দুটো গ্রুপ থাকবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে n1 প্লাস n2, n1 n2 মানে কি নাম্বার অফ সাবজেক্ট গ্রুপ 1 নাম্বার অফ সাবজেক্ট গ্রুপ 2, এই দুটোকে যোগ করব। কটা গ্রুপ? দুটো যেহেতু আলাদা আলাদা গ্রুপ, সেই দুটোকে যোগ করে -2 করি। এগুলোকে কেন অন করেছিলাম? কারণ ওখানে সিঙ্গেল গ্রুপ ছিল, সেই জন্য অন করেছিলাম। এখানে কটা গ্রুপ? এখানে দুটো গ্রুপ। আমরা কি বলেছিলাম? যে ডিগ্রি অফ ফ্রিডম একটা স্বাধীন ভ্যালু, যেখানে হচ্ছে মূল অবজারভেশনের থেকে একটা মিন ভ্যালুকে বাদ দিয়ে বাকি স্যাম্পল গুলোকে নেওয়া হয়। তাহলে এখানে যেহেতু একটা গ্রুপ ছিল সেই জন্য কি হয়েছিল? সেখান থেকে অন বিয়োগ মাইনাস করা হয়েছিল। এখানে দুটো আলাদা আলাদা গ্রুপ, তাহলে এক্ষেত্রে 1 মাইনাস, এক্ষেত্রে 1 মাইনাস হলে 2 হবে। সেই জন্য দুটো গ্রুপের স্যাম্পল সাইজের যোগফলের সাথে আমরা -2 করব। এইভাবে আমরা ডিগ্রি অফ ফ্রিডম আমরা ক্যালকুলেশন করব। এরপরে আসি আমাদের আরেকটা, যেটা হচ্ছে লেভেল অফ সিগনিফিকেন্স। লেভেল অফ সিগনিফিকেন্স কি? একটা নির্ধারিত একটা কি বলবো? নির্ধারিত একটা প্রবাবিলিটি, যেখানে এই যে হাইপোথিসিস হয়, সেই হাইপোথিসিস টাকে আমি কি করব? সেই প্রবাবিলিটি অনুযায়ী আমি সেই হাইপোথিসিসটাকে টেস্ট করব যে হাইপোথিসিস সেখানে অ্যাকসেপ্টেড হবে না রিজেক্ট করবে। সেগুলোকে মূলত আমরা সেই যে লেভেল অফ সিগনিফিকেন্সকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? আলফা দ্বারা প্রকাশ করি। এবং এই যে লেভেল অফ সিগনিফিকেন্স আমরা যখন গবেষণা করি, সেই গবেষণায় কি হয়? আমরা একটা যে লেভেল অফ সিগনিফিকেন্স কে ধরে নিয়ে সাধারণত আমরা এগোই। সেখানে আমরা আলফা 0.05 ধরে নিয়ে যে 5%, 95% আমার গবেষণা সঠিক, 5% আমার ইরোর হতে পারে, এই প্রবাবিলিটি সম্পর্ক রেখেই আমরা গবেষণাটাকে করি। এখন এই গবেষণা আর যখন আমাদের এই যে সিগনিফিকেন্স লেভেল, যখন আমার ভ্যালুটা যত বেশি হবে তত আমার গবেষণা কি হবে? অ্যাকুরেট হবে। তাহলে এই যে যদি আমাদের আলফা ইজ ইকুয়াল টু 0.05 লেভেল হয়, তার মানে কি 5% লেভেল অফ সিগনিফিকেন্স ধরা। আবার 0.01 হলে কি হয়? 1% লেভেল। আর 0.010 হলে কি হবে? 10% লেভেল অফ সিগনিফিকেন্স। এগুলোকে ডিপেন্ড করে। এখন খুব সিম্পল ভাবে যদি আমরা বলি যে এই যে আলফা, যদি আমরা একটু বোঝার দরকার আছে যে এই যে সিগনিফিকেন্স লেভেল যদি 0.05 কে নির্ধারণ করে আমরা যদি ধরি, তাহলে যদি এই পি ভ্যালু যদি 0.05 হয়, তাহলে এই যে পি ভ্যালু কি বলেছে? গ্রেটার দেন 0.05। তাহলে পি ভ্যালু যেটা হচ্ছে, সেই পি ভ্যালু থেকে আমাদের সিগনিফিকেন্স ভ্যালু কি হচ্ছে? গ্রেটার দেন। তার মানে কি পি ভ্যালু কি হচ্ছে? পি ভ্যালু থেকে সিগনিফিকেন্ট ভ্যালু সেটা হচ্ছে বেশি হলে কি হবে? স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে। আবার যদি পি ভ্যালু যদি গ্রেটার দেন হয়, পি ভ্যালু যদি বেশি হয়ে যায়, তখন কি হবে? সিগনিফিকেন্ট ভ্যালু যদি কম হয়, তখন আমাদের যে টেস্ট হবে সেই টেস্ট কি হবে? স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিকেন্ট হবে। আমরা টি টেবিল দেখে বলবো, আমরা ব্যাখ্যা করবো, আমরা একটু পড়ে নিই। এবার যদি এই যে পি ভ্যালু যদি আমরা যদি একটু বর্ণনা করি, যে পি ভ্যালু খুব সিম্পল, এখানটায় দেখো পি ভ্যালুকে যদি 0.05 এই লেভেল অফ সিগনিফিকেন্ট থেকে
কি বলেছিলাম, কম হচ্ছে, কম হলে কি হবে, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। আর যখনই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হবে তখন কি হবে, সাধারণত নাল হাইপোথিসিস কি হবে, রিজেক্ট করা হয়। আর যদি স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিকেন্ট হয় তখন নাল হাইপোথিসিস কি হবে, রিজেক্ট করা যায় না, নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়। এখন এইগুলো এক্সাম্পল আমরা টেবিল ভ্যালু দেখে আমরা করছি, এগুলোকে তোমাদের দরকার নেই। ওয়ান টেল, টু টেল, এটা এখন আমি বলবো না, এটা বুঝবে না। সিম্পল এবার দেখে নিই অ্যাডভান্টেজ অফ টি টেস্ট। এই টি টেস্টের কি সুবিধা আছে, খুব সহজে এই টেস্ট করা যায়, কমন একটা টেস্ট। আমরা যে কোনো খুব সহজ ভাবে এই টেস্টটাকে করি, এবং দুটো গ্রুপের ভিতর আমরা যখন কম্পিটিশন করতে যাই তখন এই টেস্টটা ভীষণভাবে কাজে লাগে, এবং যে হাইপোথিসিস টেস্টিং করার ক্ষেত্রে কাজে লাগে, স্মল স্যাম্পলের ক্ষেত্রে কাজে লাগে, এবং ওয়াইডলি এটাকে ইউজ হয়। আর কিন্তু এর কিছু লিমিটেশন আছে। লিমিটেশন কি, অ্যাজাম্পশন সেনসিটিভ। অ্যাজাম্পশন সেনসিটিভ মানে কি, এই যে টিতে যদি সঠিকভাবে আমি অ্যাপ্লিকেশন না করতে পারি সেক্ষেত্রে সঠিক রেজাল্ট না হতে পারে, আমাদের আউটলিয়ার প্রভাব ফেলতে পারে, এক্সট্রিম ভ্যালুগুলোকে আমাদের বাদ দিতে হবে। লিমিটেড ডেটা, কারণ সব ধরনের ডেটার ক্ষেত্রে টি টেস্ট আমরা করতে পারি না, স্মল স্যাম্পলের জন্য খুবই উপযুক্ত এই টেস্টটা। এবং সাধারণত দুটো গ্রুপের মধ্যেই পার্থক্য করে, যদি কোনো গবেষণায় দুইয়ের অধিক কোনো গ্রুপ হয় সেক্ষেত্রে টি টেস্ট কোনো কাজে লাগবে না, এটাকে মূলত মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে এর অ্যাপ্লিকেশন গুলো কোথায়, যেগুলো বারবার বলেছি, কম্পেয়ার করতে মিন দুটো গ্রুপের ভিতর, প্রি টেস্ট, পোস্ট টেস্ট, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। যে জিনিসটা তোমাদের আরেকটু জানা দরকার আমি এখানে দেখাবো, হ্যাঁ, এখানে ধরো এই যে আমরা বলছিলাম যে একটা টেবিল ভ্যালু, যে টি টেস্ট থেকে আমরা কি পাই, টি টেস্ট থেকে আমরা একটা টি ভ্যালু পাই, টি টেস্ট থেকে আমরা একটা কি পাই, টি ভ্যালু পাই। এই টি ভ্যালুটাকে ধরো, একটা টি ভ্যালুর একটা মান আমরা পেলাম 2.30, টি ভ্যালুটাকে পেলাম। এখন এই টি ভ্যালুটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, আমাদের সিগনিফিকেন্স ভ্যালু, আমাদের টি ভ্যালুটাকে দেখতে হবে। তখন আমরা যদি এই টি টেবিলের ভ্যালুটাকে দেখি, এটা দেখার জন্য আমাদের কি লাগবে, ডিগ্রি অফ ফ্রিডম লাগবে। আমাদের কটা গ্রুপ, যদি আমি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট করি সেখানে n1 প্লাস n2 মাইনাস 2, তাহলে সেই করে ধরো সাপোজ ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 30। তাহলে আমাদের এখানে দেখো টি টেবিলের এইটা হচ্ছে টেবিল ভ্যালু, এর ডিগ্রি অফ ফ্রিডম দেখো 30টি আমরা খুঁজবো, এই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 30। এবার ওয়ান টেল, টু টেল কি, আমি সেটাকে আমরা তোমাকে বলছি না, ওয়ান টেল একটা সিঙ্গেল ডাইরেকশনে আমরা প্রোভাইড করি, তখন আমরা ওয়ান টেল, এগুলো নিয়ে আমরা পরে ক্লাস করব, সেই জন্য আজকে আর বলছি না। এখন এখানে আমরা টু টেল ধরেই যদি কাজ করি, আমরা সিগনিফিকেন্স কত পার্সেন্ট ধরে কাজ করি বলেছিলাম, 0.05। তাহলে 0.05 মানে এই যে 0.05, তাহলে এই লেভেলে যদি আমরা কাজ করি এখানে, তাহলে এই ডিগ্রি অফ ফ্রিডমের ভ্যালু কত, টেবিল ভ্যালু, এই যে এটা টেবিল ভ্যালু হচ্ছে কত, 1 পয়েন্ট। তাহলে আমরা এখানে যদি টেবিল ভ্যালু লিখি 1.697, তাহলে আমাদের যেটা ক্যালকুলেট করে পেয়েছিলাম সেই ক্যালকুলেটেড টি ভ্যালু কত, 2.30, আর টেবিল ভ্যালু কত হয়েছে 1.697। তার মানে এই যে ক্যালকুলেটেড টি ভ্যালু কি হচ্ছে, সেটা বড়, বড় মানে কি, গ্রেটার দ্যান কি হচ্ছে, টেবিল ভ্যালু, গ্রেটার দ্যান টেবিল ভ্যালু। তাহলে এই যে যদি আমাদের ক্যালকুলেটেড টি ভ্যালু টেবিল ভ্যালু থেকে বড় হয়, তাহলে মাথায় রাখবে কি, সেই টেস্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। ইন কেস যদি এই ভ্যালুটাকে যদি স্ট্যাটিস্টিক্স থেকে ছোট হতো, অর্থাৎ ক্যালকুলেটেড টি ভ্যালু যদি আমাদের টেবিল ভ্যালু থেকে ছোট হয়, তখন আমরা বলবো স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিকেন্ট। এই হচ্ছে গোটা স্ট্যাটিস্টিক্স। এইবার তোমাদের এই স্ট্যাটিস্টিক্স থেকে যদি কোনো টি টেস্ট থেকে যদি তোমাদের কোনো প্রকার কোয়ারিজ থাকে, তোমরা আমাকে করতে পারো, আমি তোমাদের সেই কোয়ারিজ গুলোকে সমাধান করার চেষ্টা করবো। তাছাড়া ওভারঅল একটা ধারণা টি টেস্টের এটাই এনাফ। বেশ, কোনো কনসেপ্ট নেই, যদি কনসেপ্ট না থাকে তাহলে এখানে আমাদের কতগুলো প্রশ্ন, এই প্রশ্নটাকে উত্তর তোমরা করো তো। হোয়াট ইজ দ্য পারপাস অফ টি টেস্ট, টি টেস্টের পারপাস কি? To compare the two means of independent group. Very good. এই কোশ্চেন নাম্বার 4টা বলো। স্যার স্ক্রিনে দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি স্ক্রিন।
হ্যাঁ, এইটা নিয়ে কোনো কনফিউশন আছে? হোয়াট ইজ দ্য পারপাস অফ টি টেস্ট? তাহলে কি, টু কম্পেয়ার টু মিনস অফ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, দ্য ডিগ্রি অফ ফ্রিডম ডিএস for an independent t-test with 2 sample are calculated as। দুটো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করার জন্য আমরা ডিগ্রি অফ ফ্রিডম কোন ফর্মুলা দ্বারা নির্ণয় করব? Sir, number A. নাম্বার 1, ভেরি গুড। আর যদি আমাদের পিয়ার স্যাম্পল টি টেস্ট যদি থাকতো তাহলে আমরা কোন ফর্মুলাটাকে করতাম? বলো, যদি পিয়ার স্যাম্পল টি টেস্ট থাকতো তাহলে আমরা এখান থেকে কোন ফর্মুলা করতাম? পিয়ার Sir, স্যাম্পল C হবে। কি হবে পিয়ার স্যাম্পল করার জন্য? পিয়ার স্যাম্পলে কটা গ্রুপ থাকবে? একটাই গ্রুপ থাকবে স্যার। একটাই গ্রুপ। তাহলে একটা গ্রুপ থাকলে কি হবে আমাদের? n-1। তাহলে এখানে n-1 মানে কি? এই যে n1-1, n1 মানে কি? নাম্বার অফ গ্রুপ, মানে একটাই গ্রুপকে বোঝাচ্ছে। n1-1 কেন? তাহলে b হলো কেন? c হলো। c তে তো n1 প্লাস n2 মানে দুটো আলাদা আলাদা গ্রুপের যোগফল। সেটা করে কি ডিগ্রি অফ ফ্রিডম বেরোবে? একটাই গ্রুপ তো, এটাই না হবে। স্যার। ওয়ান স্যাম্পলের ক্ষেত্রে এটা হবে, পেয়ার স্যাম্পলের ক্ষেত্রে এটা হবে। বেশ, 4 নম্বর প্রশ্নটা বলো। ছোট করি। ওটা তো ইয়ে হবে স্যার। What type of t-test would you use to compare the means of two independent group? Sir, number C. Independent Independent sample sample t-test. বেশ, দাঁড়াও, আরো আছে। এখানে বলো, a statistical test used to compare the mean of single sample to known population mean. One sample t-test. One sample t-test. বেশ, একটা অ্যাসারশন রিজিয়ন আছে, তোমরা দেখো তো এটা পায় নাকি। ইন এ পেয়ার টি টেস্ট দ্য ডিফারেন্স বিটুইন পেয়ার্ড অবজারভেশন মাস্ট বি নর্মালি ডিস্ট্রিবিউটেড। রিজন বলেছে দ্য পেয়ার টি টেস্ট ইজ ইউজ টু কম্পেয়ার টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। No sir. তাহলে কি হবে? স্যার এটা ট্রু আর আটটা ফলস। এটা ট্রু, আটটা ফলস। এটা ট্রু, আটটা ফলস। ঠিক আছে। 9 নম্বর বলো, হুইচ টেস্ট উড ইউ ইউজ টু কম্পেয়ার দ্য মিনস অফ 3 or more গ্রুপ? জি স্যার। 3 or more গ্রুপ। বলো, আগের দিন বলেছি, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স পড়ানোর সময় বলেছি, প্যারামেট্রিক টেস্ট পড়ানোর সময় বলেছি। কি বলেছে? আমরা যখন কম্পেয়ার করব, কটা গ্রুপের ভিতর কম্পেয়ার করব? 3 or more, 3টে গ্রুপ বা 3-এর বেশি গ্রুপের ভিতর কম্পেয়ার করব। তখন আমরা কোন ধরনের টেস্ট ব্যবহার করব? ওয়ান স্যাম্পল টি টেস্ট, পেয়ার টি টেস্ট, অ্যানালিসিস অফ ভেরিয়েন্স, টু স্যাম্পল টি টেস্ট। আমরা আসি এক এক করে। আমাদের টি টেস্টের মূল ক্রাইটেরিয়া কি ছিল? আমরা টি টেস্টে জেনেছিলাম দুটো মিন ভ্যালুর ভিতর কম্পারিজন করব, মানে কি দুটো আলাদা আলাদা গ্রুপের ভিতর কম্পারিজন। ওয়ান স্যাম্পল টি টেস্টে কি সেই কাজটা করছে? করছে না, তাহলে এটা হবে না। পিআর টি টেস্টে কি সেই কাজটা করছে? হচ্ছে না। টু স্যাম্পল টি টেস্টে কি সেই কাজটা করছে না। অ্যানালিসিস অফ ভেরিয়েন্স, অ্যানোভা আমরা কি এর আগের ক্লাসে বলিনি অ্যানোভা আমরা কখন ব্যবহার করব? মূলত অ্যানোভা আমরা ব্যবহার করব যখন দুইয়ের বেশি কোনো গ্রুপের ভিতর কম্পারিজন করবো, তখন অ্যানোভা ব্যবহার করবো। বলো তোমাজা। হ্যাঁ, আমি বলছি দুটোর বেশি, এইটাই বলছি অ্যানোভাটা। অ্যানোভা। দুইয়ের বেশি যখন কম্পেয়ার করা হবে। তোমরা একটা খাতায় নোট ডাউন করে নাও, এই যে স্ট্যাটিস্টিক্যাল যত টেস্ট আছে একটা জায়গায় লেখো কম্পারিজন বলে। তুলনা করার জন্য আমরা কোন কোন টেস্ট ব্যবহার করি? তুলনা করার জন্য আমরা টি টেস্ট, অ্যানোভা,
এই তিনটে টেস্টই আমরা করি, এর বাইরে কোনো প্রকার স্ট্যাটিস্টিক্স এর টেস্ট নেই। টি টেস্ট করার জন্য, তুলনা করার জন্য দুটো গ্রুপ বা প্রথমে লেখো তুলনা করার জন্য আমাদের ব্যবহার করি, বা তুলনা করতে টি টেস্ট নিচে হাইপেন দিয়ে লেখো টি টেস্ট, অ্যানোভা, অ্যাঙ্কোভা, ম্যানোভা, ম্যাঙ্কোভা হলো। টি টেস্টের ওখানে হাইপেন দিয়ে লিখে রাখো দুটো গ্রুপের জন্য, অ্যানোভার ক্ষেত্রে লেখো দুইয়ের বেশি গ্রুপের জন্য, ম্যানোভার ক্ষেত্রে লেখো দুটো দুটো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে, মোর দ্যান টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে, যদি আমরা পরদিন অ্যানোভা নিয়েই পড়বো। আর একটা হচ্ছে রিলেশনশিপ বের করার জন্য, সেখানে পিয়ারসন কোরিলেশন আমরা সেগুলোকে আছে, সেগুলো পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ অ্যানোভা, সেটা তো আর তোমাদের এগুলো তো আর দরকার নেই, দেওয়া হয়নি যেহেতু। বেশ, এই হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স এর যে টি টেস্ট ছিল সেই টি টেস্টের ক্লাস। তোমাদের যদি কোনো কনফিউশন, কিছু কোয়েরিজ তোমাদের থাকে তোমরা আমাকে বলতে পারো, নাহলে আমরা নেক্সট ক্লাসে এই যে অ্যানোভা, ম্যানোভা, ম্যাঙ্কোভা এইগুলোকে নিয়ে আমরা ক্লাস করব।